লেখেন সুবিবেচনামূলক ক্ষমতা কি? হোয়াট ইজ ডিসক্রিশনারি পাওয়ার? এই ডিসক্রিশনারি পাওয়ার বলতে কি বুঝান? আগে সুন্দর করে লেখেন। আইনটার নামটাও অনেকে সুন্দর করে লিখতে পারে না। সুনির্দিষ্ট অধিকার আইন 1877 মূলত একটি ন্যায়সম্পন্ন ন্যায়সম্পন্ন বা ন্যায্যতা সম্পন্ন আইন। ইংলিশটা তো আমি ইংলিশ শিখছি আর আমি তো বাংলা তো পারিও না। আপনি বাংলাটা দেখলে তো বাংলাটা একটু চেক করেন, আমি ইংলিশটা একটু লিখে দিই, আপনি বাংলা কি হয় আমার একটু জানান। ইকুইটি বেসড ল। ইকুইটি বেসড ল, এই কথাটা একটু লেখেন। এটা একটা ইকুইটি বেসড ল, এটা বাংলা কি আমার একটু বলেন। আমি তো ন্যায় সম্পূর্ণ না ন্যায্যতা সম্পূর্ণ কি যে হবে আমি তো নিজেও আজ পর্যন্ত জানলাম না। আচ্ছা লেখেন তো, সুনির্দিষ্ট প্রতিকার একটি ইকুইটি বেসড ল, এই কথাটার মানে কি? ইকুইটি মানে কি? ন্যায় ন্যায় ন্যায্যতা নাকি ন্যায় পর নাকি ন্যায় সম্পূর্ণ, কোনটা একটু বলেন তো, আমার আগে এটা একটু জানান। সমতা আমি জানি, কিন্তু ইকুইটি মানেটা কি? ইকুইটিটা মানেটা কি একটু দেখেন তো। এটা কি ন্যায় সম্পূর্ণ হবে? ইকুইটি বেসড ল এর শব্দের অর্থটা কি? আগে আমার এটা একটু বলেন, ইকুইটি বেসড ল। এতক্ষণ লাগে না, একটা কমেন্ট একটা লোকের করতে এতক্ষণ লাগে না। ইকুইটি বেসড ল মানে কি? ন্যায় পরায়ণতা। হ্যাঁ, বেসড ল মানে কি? ন্যায় পরায়ণতা কি? ন্যায় পরায়ণতা তো বুঝছি, ইকুইটি ন্যায় পরায়ণতা নির্ভর আইন। আচ্ছা, ন্যায় পরায়ণতা এটা একটা ন্যায় পরায়ণতা সম্পূর্ণ আইন, এই এই গেল ব্যাপার, ইকুইটি বেসড ল। ঠিক আছে। আদালত সুবিবেচনা সুবিবেচনামূলক আদালত সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ প্রয়োগ করে তারপর আপনি সুন্দর করে লিখবেন। আপনি এখানে ইকুইটির ম্যাগাজিন গুলি ব্যবহার করেন না। আপনি কি একটা শুরু করছেন, একটা রিটেন পরীক্ষা দিবেন, আপনার ভিতরে একটা আউটস্ট্যান্ডিং ইটা নাই, কোয়ালিটি নাই, একটা সুন্দর হইলো আপনার। আদালত সুবিবেচনামূলক ক্ষমতা করে পক্ষ মানে ক্ষমতা প্রয়োগ করে আদালত কি করে পক্ষগণের মধ্যে ন্যায্যতা হিসেবে সুবিবেচনা ক্ষমতা ক্ষমতা হলো আদালতের
এই যে কত সুন্দর কথা, আমি তো ইংলিশে লিখছি। আদালতের বিচারিক মস্তিষ্কে বিবেচ্য সর্বোচ্চ আইন সম্মত ও যুক্তিসম্মত সিদ্ধান্ত, যুক্তিসম্মত ন্যায্য সিদ্ধান্ত। এই শব্দটা কে লিখবে পরীক্ষা হলে? আমি তো এটাই বুঝি না। এইটা না লিখলে রিটেন থাকে আপনার, আপনি কি পরীক্ষা দিবেন বলেন তো? সুবিবেচনামূলক ক্ষমতা হলো আদালতের, আদালতের বিচারিক মস্তিষ্কে, মানে আদালতের যে বিচারিক মস্তিষ্ক, মানে বিচারকের মাথায় বিবেচ্য, বিবেচ্য মানে সে বিবেচনা করে নিছে, সর্বোচ্চ মানে সবচাইতে সেরা। সু মানে কি? সুন্দর। ওরে বাবা, সু মানে হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ আইনসম্মত মানে আইনের বাইরে না, যুক্তিসম্মত ন্যায্য সিদ্ধান্ত। পারবেন না ইনশাল্লাহ? বলেন, বলেন স্যার পারবো। এটা এটা একটু কমেন্টে লেখেন, এটা অনেক দামি কথা। সুবিবেচনামূলক ক্ষমতা হলো আদালতের বিচারিক মস্তিষ্কে বিবেচ্য সর্বোচ্চ ন্যায়সম্মত ও যুক্তিসম্মত ন্যায্য সিদ্ধান্ত। ন্যায় সিদ্ধান্ত বা ন্যায্য সিদ্ধান্ত, যেটাই বলেন। ন্যায্য সিদ্ধান্ত বা ন্যায় সিদ্ধান্ত, এটা একটু লেখেন। এটা হচ্ছে সুবিবেচনামূলক ক্ষমতার সংজ্ঞা, লেখেন। আদালতের বিচারিক মস্তিষ্কে বিবেচ্য সর্বোচ্চ আইনসম্মত, আগে এই শব্দ লেখা লাগবে, আইনসম্মত ও যুক্তিসম্মত ন্যায্য। ওকে, লেখা হয়েছে, এটা আমাকে ইয়েস বলেন, আমাকে একটু ইয়েস বলেন, এটা পরীক্ষা আসবে আপনাদের। আমাকে একটু ইয়েস বলেন, আমাকে একটু ইয়েস বলেন। আচ্ছা, লেখা শেষ তো নাকি? আচ্ছা, এটা একটু সবাই লিখে ফেলেন, সবাই লিখে ফেলেন, আমি এটা মুছে ফেলবো, এটা পরীক্ষার বাকি অংশ। আচ্ছা, সবার লেখা শেষ? সবাই লিখে ফেলছে। আচ্ছা, ওই ফাঁকে সবাই লিখে ফেলছে, ভেরি গুড। আচ্ছা, এইবার আসেন, লেখা কিন্তু শেষ হয় নাই, লেখা কিন্তু শেষ হয়নি, লিখতে অল্প কিন্তু নাম্বার অনেক বেশি, অনেক বেশি নাম্বার এগুলো। আর আপনার বেশি পড়তে হবে না, আমি যা লিখছি তাই পরীক্ষা হলে লিখবেন। এর চেয়ে বেশি আপনার কোনো মহাপণ্ডিত হওয়ার দরকার নেই। ঠিক আছে? আপনার পিলি পাস করার বুদ্ধি দিয়ে দিছি, আমি বারবার বলবো ক্লাসে যে এর চেয়ে বেশি দরকারই নেই আপনার। ইনশাল্লাহ আমি যা বুঝবো, আমি যেটা বুঝি এটাই বুঝি। ঠিক আছে? যেটা আপনার জন্য ভালো সেটাই। আচ্ছা, এইবার লিখে ফেলেন। এইবার কি লিখবেন দেখেন তো? এইবার লিখবেন, এহ, সেই সুন্দর একটা কথা, এত সুন্দর কথা, মানে আমার এই ধারাটা অনেক পছন্দ। এই ধারাটা আমার জীবনে প্রায় কম পক্ষে যদি বলি 500 থেকে 600 বার পড়া আছে এই ধারাটা। এই ধারাটা আমার এত ভালো লাগে। সুবিবেচনা মানে আমি সুনির্দিষ্ট প্রতীকের আইন পড়লে এই ধারাটা লোভ সামলাইতে পারি না, আমার এত পছন্দ লাগে এই ধারাটা। মানে এই ধারাটা আমার 500 থেকে 700 বার পড়া আছে কম পক্ষে, ইনশাল্লাহ। কিন্তু আমি ইংলিশে পড়া, বাংলায় পড়ি না। ইংলিশে পড়া, ইংলিশে। আচ্ছা, আমার এত ভালো লাগে, আপনারও ভালো লাগবে দেখেন। এটা ভালো লাগার মতো ধারা। এটা খুবই ভালো লাগার মতো ধারা, আপনি এটার মানে এই ধারাটার মানে প্রেমে মায়ায় পড়তে আপনি বাধ্য। হ্যাঁ, এবার লেখেন ধারা 22, সুন্দর করে লিখবেন ধারা 22। দেখেন, ওর নামই সুবিবেচনামূলক, ও কিন্তু বিবেচনায় সমান রাখছে ন্যায্য। এই দেখেন, ও দুই ও দুই, দেখছেন ধারার কি খেলা? এই ধারা কি আপনি ভুলবেন? সুবিবেচনামূলক ক্ষমতা, এখানে যদি 21 দিত মিলতো না, দুইজনকে সমান রাখছে। দুই দুই, পারবেন ইনশাল্লাহ? মনে থাকবে তো? বলেন, এই ধারাটা শুরুই হয়েছে ন্যায্য দিয়ে, কিভাবে আপনি মুখস্থ করবেন না? দুই দুই, দুইজনই সমান। টেকনিক বুঝছেন কিনা বলেন, ইয়েস বলেন। দুই দুই মানে সমান রাখছে ন্যায্যতার দ্বারা। দ্বারা যদি 20 দেয় হইলো, বলেন তো? একজন দুই, আরেকজন শূন্য, মিললো? ব্রিটিশরা বললো না, এই ধারাটাই তো ন্যায্যতা ধারা, আরে 22 দাও। দুই দুই, দুইজনই সমান। আশা করি বুঝছেন। বুঝছেন কিনা এটা বলেন, ইয়েস বলেন। এই ধারাটা বুঝছেন কিনা বলেন। দুই দুই 22, এবার লেখেন, লেখেন, কত সুন্দর করে লিখবেন।
দেখেন, সুবিবেচনামূলক ক্ষমতার মানদণ্ড 5টি। দেখেন, সুবিবেচনামূলক ক্ষমতার মানদণ্ড কয়টি? 5টি। 1 নম্বর লেখেন আইনসম্মত। আপনি একটা সুবিবেচনামূলক ক্ষমতা করবেন, অবশ্যই আইনসম্মত হতে হবে। অবশ্যই আইনসম্মত হইতে হবে আপনাকে। 2 নম্বর, 2 নম্বরটা হচ্ছে অবশ্যই আপনাকে নিখুঁত হইতে হবে। আপনি যে বিবেচনাটা করছেন বিচারক হিসেবে, আপনাকে অবশ্যই খুব নিখুঁত একটা সিদ্ধান্ত নেবেন। নিখুঁত, নিখুঁত। এই দেখেন, এটা পছন্দ আপনি কেন করবেন না? এত সুন্দর শব্দ, আমার ইংলিশ খুবই পছন্দ। নিখুঁত হইতে হবে, আপনাকে সাউন্ড হইতে হবে, খুবই সাউন্ড হইতে হবে, নিখুঁত হইতে হবে। 3 নম্বরে লেখেন, 3 নম্বরে আপনি লেখেন এটা অবশ্যই যুক্তিসম্মত হইতে হবে। যুক্তিসম্মত হতে হবে। যুক্তিসম্মত ইংলিশ হচ্ছে কি? রিজনেবল। 4 নম্বর লেখেন এটা অবশ্যই বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা প্রযোজ্য। এটার ইংলিশ হচ্ছে গাইডেড বাই দ্য জুডিশিয়াল প্রিন্সিপালস। গাইডেড বাই দ্য জুডিশিয়াল প্রিন্সিপালস। এবং 5 নম্বরে হচ্ছে দেখেন উচ্চতর আদালত কর্তৃক আপিলযোগ্য। আপিল আদালত কর্তৃক এটা কি হইতে হবে? সংশোধন যোগ্য হইতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল 5টা নীতি। তাহলে আপনি এখানে কি লিখবেন? সুবিবেচনামূলক ক্ষমতার মানদণ্ড কয়টা? 5টা। আইনসম্মত হইতে হবে, নিখুঁত হইতে হবে, যুক্তিসম্মত হইতে হবে, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা পরিচালিত হইতে হবে, আপিল আদালত কর্তৃক সংশোধন যোগ্য হইতে হবে। এবার লেখেন, আপনি লেখেন এখানে, এখানে কথা লেখেন, কয়েকটা কথা লেখেন। লেখেন দি ম্যাক্সিম, দি ম্যাক্সিম অফ ইকুইটি। আপনি ইংলিশেও দিতে পারেন, সমস্যা দি ম্যাক্সিম অফ ইকুইটি। ইকুইটির ম্যাক্সিম অনুসারে কি কি ফলো করা হয়েছে? সুবিবেচনামূলক ক্ষমতা, ইকুইটি ফলোজ দ্য ল। এই ম্যাক্সিমটা ফলো করেছে। এটা পরীক্ষা হলে কে লিখবে বলেন? কে লিখে দিবে? এটা গাইডেও তো নাই। ইকুইটি ফলোজ দ্য ল মানে আইনকে অনুসরণ করে ইকুইটি তৈরি করা হয়েছে, ঠিক আছে? স্যার অ্যারিস্টটলের মতে, স্যার অ্যারিস্টটল তিনি কি বলছেন? তার মতে ইকুইটি, এই কথাটা আমার অনেক পছন্দ, এটা আমার অনেক ভাল লাগে। ইকুইটি ইজ দি কারেকশন অফ ল। ইকুইটি ইজ দ্য কারেকশন অফ ল। শেষ। এই কথাগুলো আপনি না লিখলে
এই কথাগুলো আপনি না লিখলে আপনি কি সুবিবেচনামূলক ক্ষমতা কি বুঝলেন আপনি? সবাই কি বুঝছেন? ভালো লাগছে কিনা আমাকে একটু বলেন যে আমার স্যার আপনার এটা ভালো লাগলো না, স্যার এটা ভালো লাগছে। আমার কথা কি বুঝছেন? এটা আপনার রিটেন এক্সাম, এখানে আপনার কোশ্চেন তো আটকায় রাখে না কেউ। আপনি নিজেকে উজাড় করে খাতায় লিখবেন, আর যত আউটস্ট্যান্ডিং তথ্য দেওয়া যায় খাতাটাকে যত সুন্দর করে। আবার এটা কোনো গাইডে আছে ইকুইটি ইজ দ্য কারেকশন অফ ল, এতে ইকুইটির বইতে আছে। তো এই ম্যাক্সিম গুলো আপনাকে দিতে হবে না, সুনির্দিষ্ট প্রতিকার। আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনটা অবশ্যই দিব, অবশ্যই দিব, কিন্তু আমি তো ইকুইটি আইনটাকে ফলো করে দিতে হবে। ইকুইটি ফলোজ দ্য ল, ইংলিশ এভাবে মেরে দিবেন সুন্দর করে। আপনারা তো ইংলিশে অধিকাংশ লোক বাংলায় পরীক্ষা দেবেন, ইংলিশে অনেক সুন্দর সুন্দর কথা লেখা যায়। স্যার অ্যারিস্টটল বলেছে ইকুইটি ইজ দ্য কারেকশন অফ ল। আমার কথা কি বুঝেছেন? ইকুইটি ইজ দ্য কারেকশন অফ ল। এগুলি ঠোঁটের আগায় মুখস্থ থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, এই 22 ধারা এই কথাটা বলা আছে। এবার 22 ধারার আর তিনটা জায়গায় লেখেন। 22 ধারার আর একটু কথা লেখলে আমরা 22 ধারাও শেষ। আমি মুছে ফেলবো এটা? মুছে ফেলবো কিনা আমাকে একটু বলেন। মুছবো? মুছে ফেলবো? আচ্ছা, মুছে ফেললাম আমি। এটা এখন মুছে ফেলছি। ইকুইটি উইল নট সাফার এ রং উইদাউট এ রেমিডি। এটা হচ্ছে, এটা হচ্ছে প্রতিকার নির্বাচনের ক্ষেত্রে, প্রতিকারের ক্ষেত্রে এই ম্যাক্সিমটা আপনি দিবেন। কিন্তু আপনার হচ্ছে ইকুইটি, আদালতের সুবিবেচনামূলক ক্ষমতা, তখন এই ম্যাক্সিমটা দিবেন। আপনি দিলে তো 12টা ম্যাক্সিমই দিতে পারেন, ওইটা ঠিক আছে। ওইটা হচ্ছে রেমিডি পাওয়ার ক্ষেত্রে আপনি দিতে পারেন। কিন্তু আপনি যেমন ওইটা আমি আপনি যে কথাটা বললেন ওটা আপনি দিতে পারেন ওই জরিমানার তিনটা বিধান, 19, 38, 41, ওই জায়গায় দিতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি সুবিবেচনামূলক ক্ষমতাটা দিবেন, কিন্তু আইনকে অমান্য করে না। হুম। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখেন 22 ধারা আরেকটু কথা আছে। 22 ধারায় বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আদালত সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তিন ক্ষেত্রে। এটা লিখলে 22 ধারা শেষ। আপনাদের এর বাইরে কোনো কোয়েশ্চেন ইনশাল্লাহ আর আসবে না। ইনশাল্লাহ কালকে দলিল সংশোধন, চুক্তি বাতিল, দলিল বাতিল পড়াবো। আর শেষের দিন পড়াবো চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। এই জিনিসগুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক। বারবার আসতেছে। এবার লেখেন, এবার লেখেন যে জিনিসটা, এটা 22 ধারা আর 21-এর ক লিখে আমরা কি করব, আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব। ঠিক আছে, যে জিনিসটা আবার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা লেখেন ধারা 22-এ। আমরা একটু আগে মানদণ্ড বলছি, ধারা 22 কিন্তু শেষ হয় না। লেখেন ধারা 22-এ, এটা পরীক্ষা আপনাদের জন্য এবার ইম্পর্টেন্ট। আমার কি জানি মনে হচ্ছে জুডিশিয়ারি, মানে জুডিশিয়ারি খুব সংজ্ঞামূলক জিনিস পছন্দ করে, সংজ্ঞামূলক, মাথায় রাখবেন। আপনাদের এবার পরীক্ষা আমার প্রেডিকশন বলতে যে খুব সংজ্ঞা যে ভালো পারবে আর পরীক্ষা সুন্দর হবে। আমার কেন জানি মনে হচ্ছে, মানে এটা একটু আমার কমেন্ট একটু লেখেন তো। আচ্ছা, এটা সিরিয়াসলি নেন, এটা একটু সিরিয়াস নেন, সবাই লেখেন। এইবারের প্রশ্ন কিরকম হবে বলেন তো? সংজ্ঞামূলক, একটু বলেন, আমার সাথে বলেন। আপনি পিলিতেই কমন পাইছেন, সংজ্ঞা দিয়ে বেশি বেশি আসছে, মানে একটু ব্যাখ্যা দিয়ে প্রশ্নগুলি আসছে, মানে আপনাকে একটু ডিপলি ভিতরে ঢুকতে হবে। মানে আমার যে আমি আমি যে বলতেছি, ধরেন 6 তলা বিল্ডিং আপনি বানাইতে চান, এবার একটু লেখেন না, একটু কমেন্টে লেখেন কেউ যে এইবারের প্রশ্ন হবে সংজ্ঞামূলক, লেখেন। ডেফিনেশন বেসড প্যাটার্নে কোশ্চেন হবে, একটু লিখে ফেলেন কেউ। একটু কমেন্টে আমার লেখেন, আমি একটু শুনি। একটা লোকের কানে গেলেও আমি বুঝছি যে ওই লোকটা বুঝছে। এইবারের কোশ্চেন আপনাদের হবে সংজ্ঞামূলক, মানে যে যত ভালো সংজ্ঞা লিখতে পারবে ওর এবারে রিটেন পাস হয়ে যাবে। সুনির্দিষ্ট প্রতিজ্ঞান কয়টি? 5টা লিখে। কয় ভাবে দেওয়া যায়? 5 ভাবে লিখে 5 লাইন লিখে দিছে। ওইভাবে লিখলে পাস হবে না, লিখতে হবে আপনাকে ডেফিনেশন বেস। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? যে কমেন্টে এবার লেখেন যে এইবারের আপনার প্রশ্ন হবে সংজ্ঞামূলক, একটু লেখেন, লেখেন না কেউ? এইবার একটু একটু লেখেন, কমেন্টে লেখেন সংজ্ঞামূলক, ডেফিনেশন বেসড, হ্যাঁ। এইবারের কোশ্চেন ফাটাইয়া সংজ্ঞামূলক আসবে, মানে এবার যত পারবেন সংজ্ঞা দিবেন। আর আপনি বুঝতেছেন আইনের জ্ঞান যদি গভীর না হয় আপনাদের দ্বারা হবে না। এটা আপনারা বুঝতেছেন, আইনের জ্ঞানটা খুব গভীর দরকার। একটা টিচার লাগবে যে আপনাকে একটু ধরিয়ে ধরিয়ে পড়াবে, অত ফাঁকিবাজ টিচার বাতাসের উপরে ওড়ে, ওই টিচার দিয়ে পাস হবে না আপনাদের রিটেন এবার। আচ্ছা, লেখেন আদালত তিন ধরনের। আচ্ছা, আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তিন ধরনের আদেশ দেয়। লেখেন, এখান থেকে আমার মনে হয় 22 ধারা থেকে আপনাদের এবার একটা কোশ্চেন আসবে। আমার কে জানি মনে হয় এবার, মানে এই ধারাটা একটা চেয়ে আছে স্যারের দিকে, মানে এই ধারাটা চেয়ে আছে যে স্যার আমার একটু তুলে নেন, এই প্রশ্নটা আমার একটু দেন, এটা এবার ছাত্রগুলো টেস্ট করান একটু। আচ্ছা, আদালত
আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে কি করে? তিন ধরনের আদেশ দেয়। আদালত তার সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে তিন ধরনের আদেশ দেয়। এক নাম্বার লেখেন, আমি ইংলিশটাকে লিখে নিই। আনফেয়ার অ্যাডভান্টেজ। অবৈধ সুবিধা 2 নম্বরে লেখেন। হার্ডশিপ। কঠোর। 3 নাম্বার ইরিপেয়ারেবল লস। অপূরণীয় ক্ষতি। এই কয়টা ক্ষেত্রে আদালত কি করে? এই তিনটা ক্ষেত্রে যখন একটা মামলায় দেখা যায় যে কোনো পক্ষ অবৈধ সুবিধা নিচ্ছে, অবৈধভাবে সুবিধা নিচ্ছে, তখন আদালত কি করে? তার সুবিবেচনামূলক ক্ষমতা, ডিসক্রিশনারি পাওয়ার প্রয়োগ করে কি করে? এই ওর সুবিধাটা বাতিল করে দেয়। এবং ওর প্রতিকার হিসেবে কি দেয়? ওর কি হয়? সান্ত্বনামূলক পুরস্কার দেয়। সান্ত্বনামূলক সান্ত্বনামূলক পুরস্কার বা সোলাটিয়াম দেয়। সোলাটিয়াম দেন। আমি উদাহরণ দিয়ে বুঝাবো। মানে আদালত কি করে? যখন দেখে কোনো পক্ষ অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করছে, তখন আদালত ডিসক্রিশনারি পাওয়ার মানে সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে এই চুক্তিটা বাতিল করে দেয়। বাতিল করে দিয়ে ও কি করে? বাদী পক্ষ যে অবৈধ সুবিধা নিতে চাইছে তার একটা পুরস্কার দেয় সান্ত্বনামূলক। এটাকে বলে সোলাটিয়াম। ঠিক তেমনই একটা মোকদ্দমায় দেখা গেল বাদী বা বিবাদীর মধ্যে কেউ একজন মানে নিয়মটা মানলে বাদীর জন্য খুব কঠোর হয়ে যায়। আমি উদাহরণ দিব। তখন আদালত সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে চুক্তিটা বাতিল করে এবং একটা সান্ত্বনামূলক পুরস্কার দিয়ে দেয়। আর কোনো একটা মামলায় দেখলো যে বাদী বা বিবাদীর একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, তখন কি করে? এখানে একটা সুবিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে আদালত কি করে? এই চুক্তিটা ডিসমিস করে দেয়। তখন ওই অপরপক্ষকে কি করে? একটা সোলাটিয়াম বা সান্ত্বনামূলক পুরস্কার দেয়। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আসেন অবৈধ সুবিধাটা কি? অবৈধ সুবিধাটা কি আপনি এটা নিজেই বুঝবেন। অবৈধ সুবিধাটা যদি একবার বুঝেন, খেয়াল করেন। রাকিব আর সায়েদের মধ্যে একটা কথা। রাকিব অনেক বছর যাবত একটা একটা জমি, বুঝছেন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদের, নাহলে বুঝবেন না। সবাই বলেন ইয়েস বলেন, সবাই একটু ইয়েস বলেন, সবাই একটু ইয়েস বলেন, যে স্যার ইয়েস। একটু ইয়েস বলেন, আমার একটু ইয়েস বলেন। এই গল্পটা খুব দরকার। এই গল্পটা না পড়লে আপনি, এই রাকিব এই ছেলেটা, সায়েদের একটা জমি আছে। সায়েদের একটা এই জমি আছে, এই এত শতাংশ একটা জমি আছে, আর একটা আধা বিঘার একটা জমি আছে, ঠিক আছে? এই জমিটার প্রতি এই ছেলেটার অনেক লোভ। এই রাকিবের এই ওই সায়েদের এই সম্পদটার প্রতি অগাধ লোভ, অনেক লোভ। যে কিভাবে হোক এই জমিটা, রাকিব সায়েদের 1000 বার প্রপোজাল দেয় যে তুই এই জমিটা বেচ, তুই কত টাকা চাস, হাউ মাচ মানি ইউ নিড, হাউ মাচ, কত চাও তুমি, আমি দিব, কিন্তু জমিটা আমারে দে। কিন্তু সায়েদ 1000 বার বলে না, 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 নো, 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 নেভার, আমি এই জমি কোনোদিন দিব না, কারণ এটা আমার বাবার জমি। এইভাবে কালের পরিক্রমায় একদিকে কি করলো? সায়েদের সন্তান অসুস্থ হয়ে গেল, এখন মৃত্যু সজ্জা। সায়েমের একটা সন্তান, তার একটা ছেলে, বাচ্চা ছেলে, তার একটা বাচ্চা ছেলে, হ্যাঁ।
বাচ্চা ছেলে, এই বাচ্চা ছেলেটা মৃত্যু সজ্জায়, সায়েদের, এই সায়েদের একটা বাচ্চা ছেলে মৃত্যু সজ্জায়। ডাক্তার বলছে মিনিমাম 10 লাখ টাকা লাগবে চিকিৎসার জন্য, মিনিমাম 10 লাখ টাকা লাগবে, নাহলে তোমার সন্তানকে অপারেশন করে আর বাঁচাতে পারবে না। তখন কি হয়েছে, রাকিব কি করছে, এই যে একটা সুযোগ, এই যে অ্যাডভান্টেজ পাইছেন, এই অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ, এই একটা সুযোগ পাইলো, অ্যাডভান্টেজ, এই একটা অ্যাডভান্টেজ পাইলো, এই সুযোগটা পাইলো। এই সুযোগে সায়েদকে অফার করে, সায়েদ তোর তো 10 লাখ লাগবে, যা আমি তোকে 12 লাখ টাকা দেবো, তুই এই জমিটা এখন দিয়ে দে, তুই এই জমিটা এখন দিয়ে দে, তোর সন্তান মৃত্যু সজ্জায়, আর আমি 10 বছর ধরে তোর জমিটা নিতে চাচ্ছি, আমি তোকে 12 লাখ টাকা দিব, তুই এখন জমিটা নিয়ে নে। ও কি করছে, নিরুপায় হয়ে এই 12 লাখ টাকা নিয়ে ফেলেছে, নিয়ে ফেলছে, নিয়ে ফেলার পরে কি করছে, জমি, জমি ওর নামে দিয়ে দিছে, রাকিবের নামে জমিটা কি বলা আছে, দিয়ে দিয়েছে রাকিবের নামে, হ্যান্ডেড ওভার করে দিয়েছে, ঠিক আছে, হ্যান্ডেড ওভার করে দিয়েছে। তো রাকিব এই যে জমিটা তার নিয়ে গেল, এটা কি হয়েছে, এই জমিটা এইভাবে নেওয়া উচিত হয় নাই, সন্তানের মৃত্যুর মানে এটা নিরুপায় বানায় এটা নেওয়া উচিত হয় নাই। সে বলতে পারতো যে 12 লাখ টাকা দিলাম, তুই জমি লাগবে না, তুই আগে তোর পোলারে বাঁচা, তুই আমার পরের টাকাটা দিস, কথা এভাবে বলতে পারতো। কিন্তু সে কি করছে, একটা বিপদের, একটা অবৈধ সুবিধা নিয়েছে, আনফেয়ার। রাকিব যে কাজটা করছে এটা খুবই একটা আনফেয়ার, মানে এটা খুবই একটা অবৈধ, মানে এটা একটা মানবিক দৃষ্টিকোণ না, যে একটা মানুষের বাচ্চা, একটা লোকের বাচ্চা হাসপাতালে আছে, তুমি এই সুযোগে তার জমিটা নিয়ে নেবে, এটা তো সামাজিক ভাবেও দৃষ্টিকোণ, অবৈধ সুবিধা নিছো তুমি, মানে বেটা বিপদে পড়ছে আর তুমি এই ফাঁকে ওর জমিটা কেটে নিলা। তাহলে এটা একটু আমার সাথে একটু ইয়েস নো বলেন, পুতুল হইয়েন না, একটু ইয়েস নো বলেন, এই কাজটা কি রাকিব ঠিক করছে বলেন তো? এটা মানবিক দৃষ্টিতে ওর বাচ্চা মৃত্যু সজ্জায়, ওকে এই ফাঁকে এই সুবিধার নেওয়া কি ওর উচিত হয়েছে বলেন তো? একটু মানবিক দৃষ্টিকোণে বলেন, এই কাজটা কি ওর ঠিক হয়েছে? এর কথা কয় না, ঠিক হয়েছে কিনা বলেন, কমেন্ট করেন, আমাকে শুনতে পাচ্ছেন? এটা তো আপনার চোখে খারাপ লাগতেছে যে ওর, ওর 10 লক্ষ টাকার বিনিময়, মানে ও কি করলো, এই ফাঁকে ওর জমিটা কাঞ্চি করে নিয়ে গেছে। এইবার কি করলো, জমি ঠিকই রাকিব নিছে, ভোগ দখল রাকিবের। আইনের দৃষ্টিতে, আইনের দৃষ্টিতে কি, আইনের দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সায়েদ টাকা দিছে, রাকিব জমি কিনেছে, তাই না, দোষের কি আছে? আইন তো এই চোখে দেখতেছে যে সায়েম টাকা দিছে, ওই সায়েদ টাকা দিছে আর রাকিব জমি নিছে, টাকার বিনিময়ে জমি নিয়েছে, এখানে আর কি করার আছে? আইন বলতেছে যে না, রাকিব ইজ কারেক্ট, কারণ রাকিব তার কাছ থেকে জোর করে নেয় নাই, সায়েদ নিজে থেকে তার জমি দিছে, রাকিব টাকা দিছে, সে জমি নিছে, সো হোয়াট, সো হোয়াট, আইনের দৃষ্টিতে এটা কারেক্ট। কিন্তু 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 ধারা 22 প্রয়োগ করে এই অবৈধ সুবিধার নাম করে এই হস্তান্তরটাকে অবৈধ বলে, ডিসমিস বলে করা যায়, যে না, কিন্তু সায়েদ আদালতে গিয়ে ধারা 22 ব্যবহার করছে। মাননীয় আদালত, আপনার আইনের চোখ তো বলতেছে যে এটা কারেক্ট, কিন্তু আপনি আপনার ন্যায্যতার চোখটা ব্যবহার করলেন না, আপনি একটু ইকুইটিতে দেখেন না আমার চোখে, আমার বাচ্চাটা 10 লক্ষ টাকা লাগে অপারেশনে, এই সময় কোন পিতার মন না চায় ওই জমিটা আমার বাপের, এটা তো আমি মানি, কিন্তু কোন পিতার আর হৃদয়ে বাধা না লাগে, কোন পিতা এটা অস্বীকার করতে পারে, 12 লাখ টাকা জমি বড় না সন্তান বড়, এই যে সুযোগটা নিচে আমার সাথে একটা অবৈধ সুযোগ নিছে। মাননীয় আদালত, হুজুর আদালত, ধারা 22 অনুযায়ী আপনি আইনের দৃষ্টিতে আপনার আইনের চোখটাকে অন্ধ করে ন্যায়ের চোখে, বিবেকের চোখে একটু তাকান, বিবেকের চোখে তাকাইয়া এইটাকে ডিসমিস করে ফেলেন, ডিসমিস করে ফেলেন, বাতিল করে ফেলেন, বাতিল করে ফেলেন। আদালত তখন ন্যায়ের চোখ, আইনের চোখে কালো কাপড় বেঁধে ন্যায়ের চোখ দিয়ে তাকে কি করেছে, তাকে আনফেয়ার অ্যাডভান্টেজটাকে ডিসমিস করে দিয়েছে, যে এটা একটা অবৈধ চুক্তি হয়েছে, এটাকে বাতিল করলাম। রাকিব আল্লাহ 12 লাখও দিলাম, জমিও পাইলাম না, কি করবো আমি? কারণ সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে 12 লাখ টাকা ফেরত নিয়ে যা, এই 12 লাখ টাকা যে ফেরত পাইলি, এই 12 লাখ টাকা তোর, 12 লাখ টাকা তুই ফেরত নিয়ে যা, এই 12 লাখ টাকাটা হচ্ছে সান্ত্বনা, যেটাকে আইনের ভাষায় বলে সোলাটিয়াম। সোলাটিয়াম পারবেন ইনশাল্লাহ, পরীক্ষা আসলে উদাহরণ দিলে, উদাহরণ দিলে পারবেন নাকি রে, ভুলেই আইবেন বলেন, পারবেন ইনশাল্লাহ, বুঝছেন কিনা বলেন, আগাগোড়া বুঝছেন কিনা বলেন, পারবেন কিনা বলেন, নাকি আরেকবার বুঝাবো, কি বলেন, বলেন এটা কিছু একটা বলেন, পারবেন ইনশাল্লাহ? এই রাকিব আর সায়েদের গল্পটা জানি মাথায় থাকে। আচ্ছা পুরো বোর্ড অবশ্যই দেখাবো, পুরো বোর্ডটা অবশ্যই দেখাবো, এবার আনফেয়ার অ্যাডভান্টেজ শেষ,
এবার দেখেন হার্ডশিপ। হার্ডশিপের একটা উদাহরণ দিই আপনাকে। হার্ডশিপ, হার্ডশিপ হচ্ছে একটা লোক অভাবের দরুনে, অভাবের কারণে একটা জমি একজনের কাছে বিক্রি করছে। এখন এই জমিটাই তার ছিল জীবনের শেষ সম্বল। জীবনের শেষ সম্বল মানে এরপরে আর কিছু নাই। সেটা বিপদে পড়ে জমিটা বিক্রি করছে। আইন বলতেছে রাইট, এটা কারেক্ট, কারণ সে টাকা দিছে, বিনিময়ে জমি কিনছে, ল্যান্ড কিনছে। এটা দোষের কি আছে? আইনের চোখ বলতেছে, আইন বলতেছে না, এটা অবৈধ হয় নাই। কিন্তু ন্যায়ের বিচারে দেখা গেল, ইকুইটিতে দেখা গেল, ধারা 22 অনুযায়ী দেখা গেল যে না, এই জমিটা যদি ও দিয়ে দেয় ওর জীবন ধারণ কঠোর হয়ে যাবে, এটা ওর জন্য কঠিন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। ও তো না খেয়ে বিটেহীন হয়ে বাকি জীবন কাটাবে, এটা তার জন্য কঠোর হয়ে যাবে। সুতরাং এই জমিটা যদিও ও নেওয়ার যোগ্য, ওর কাছে ও টাকা দিয়ে নিছে, কিন্তু আদালত যদি হস্তান্তর করে দেয়, এই লোকটা নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে। তাই আদালত কি করছে? তার বিবেকের দৃষ্টি খাটায় এটাকে বন্ধ করে দিছে এবং সোলাটিয়াম হিসেবে জমির 10 লাখ টাকা ওরে ফেরত দিয়ে দিছে। 10 লাখ টাকা কি করে দিয়েছে? ফেরত দিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে কঠোরতা। ক্লিয়ার? 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 বলেন, বলেন ক্লিয়ার কিনা বলেন। এটা ক্লিয়ার কিনা বলেন। এই অংশ আসতে পারবেন? এটা উদাহরণ দিলে পারবেন কিনা একটু, এই কথাটা একটু বলেন যে উদাহরণ দিলে পারবেন নাকি পারবেন না। এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। পরে কিন্তু আমার দুইশেন না, এগুলো কিন্তু পরীক্ষা আইবো সব। উদাহরণ দিয়ে দিয়ে আসবে। আপনি যখন সোলাটিয়াম দেন এবং সান্ত্বনামূলক টাকা ফেরত, এটা সোলাটিয়াম হিসেবে গণ্য হবে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা হচ্ছে ইরেপিয়ারেবল লস, অপূরণীয় ক্ষতি। দুই বন্ধু একটা চুক্তি করছে, দুই বন্ধু একটা চুক্তি করছে, চুক্তিটা করার পরে একটা দলিলে চুক্তি করছে, দলিলে একটা দলিলে এটা আছে এস আর এটা টি। এই যে, ঠিক আছে, এই দুই বন্ধু চুক্তি করছে, তানভীর আর শাকিল। এই দুই বন্ধু চুক্তি করছে। চুক্তি করার পরে পরে দেখ শাকিল জানতে পারলো যে এই দলিলটা অবৈধ। অবৈধ কারণ এই দলিলে তানভীর ওরে বুঝাইছে, দোস্ত তোর লাগে আমি 5 লাখ টাকার একটা চুক্তি করছি, 5 লাখ টাকা, তুই এই কাজটা করবি, 5 লাখ টাকা দিবি। শাকিল 5 লাখ টাকা মনে করে এটা সাইন দিয়েছে, অথচ দলিলে লেখা ছিল 50 লাখ। একটা শূন্য বেশি দিয়ে ফেলাইছে। আমার কথা এটা বাংলা বুঝছেন কিনা বলেন, আগে এতটুকু বুঝছেন কিনা বলেন। তানভীর আর শাকিলের মধ্যে একটা চুক্তি হয়েছে যে তুই 5 লাখ টাকা দিবি, তোর সাথে আমি একটা পার্টনারশিপ ব্যবসা করবো। শাকিল 5 লাখ মনে করে দলিলে সাইন করছে, কিন্তু দলিলে তানভীর চালাকি করে একটা শূন্য বেশি দিয়া 50 লাখ বানাইয়া থইছে। এটা বুঝছেন কিনা বলেন। কারণ আইন বলতেছে যে না, এটা কারেক্ট, এটা তো কারেক্ট। শাকিল তোমার তো দেখা উচিত ছিল, তুমি কেন দেখো নাই? একটা শূন্য, না এটার হবে না, এটার হবে না, তুমি 50 লাখ টাকাই এখন দিবা। আইন বলতেছে এই কথা, তুমি কেন দলিলটা দিলা না? তুমি কেন দলিলটা দেখলা না? তোমার চোখ কি অন্ধ? তুমি দলিলটা কেন দেখলা না? কিন্তু আদালতে গিয়ে বলতেছে, মাননীয় আদালত আপনি ধারা 22টা একটু তাকান না। আপনি আইনের চোখটাকে অন্ধ করে দিয়ে, আপনার তো দুইটা চোখ, একটা হচ্ছে আইনের চোখ আর একটা হচ্ছে ইকুইটির চোখ। আপনার তো দুইটা চোখ, আপনি আইনের চোখটাকে অন্ধ করে দেন। অন্ধ করে দিয়ে আপনি আইন ন্যায্যতার চোখে একটু তাকান না। আমি যদি 50 লক্ষ টাকা দেই, আমার তো অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। আমি 5 টাকার মাল কেন 500 টাকায় কিনবো? আপনি একটু বলেন না, আমার তো এটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, আমি কোথায় যাব? একটু বলেন। আপনার আইনের চোখটাকে চিরতরে অন্ধ করে দিয়ে ন্যায্যতার চোখ দিয়ে আপনি একটু আমার দিকে তাকান। কারণ আদালত যখন ন্যায্যতার চোখে তাকাইলো, তখন বলে ইয়েস, এই চুক্তিটা অবৈধ। ইয়েস, এটা অবৈধ। যদিও এটা আইনসম্মত ছিল, ও কেন দেখলো না 50 লাখ টাকা? কিন্তু আদালত কি করছে? ইকুইটির চোখে তাকাইয়া ওরে মাফ করে দিছে। ওরে কি করছে? অপূরণীয় ক্ষতি হবে বিদায় ওকে ছেড়ে দিয়েছে, ওকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে? এবং সোলাটিয়াম হিসাবে এই তানভীর রে কি করছে? দলিল কাগজপত্র ফেরত দিয়ে দিয়েছে, তোর বিরুদ্ধে আমি অ্যাকশন নিলাম না, তোর বিরুদ্ধে আমি মামলা করলাম না, এটাই তোর সান্ত্বনামূলক পুরস্কার, তোরে ছাইড়া দিলাম, এটাই তোর সান্ত্বনামূলক পুরস্কার। এই 22 ধারা থেকে প্রশ্ন আসলে আপনাদের কি আর কোনো সমস্যা হবে বলেন তো? আর পারবেন না ইনশাল্লাহ? বলেন তো। আমি হার্ডশিপ বুঝাইলাম, অবৈধ ক্ষতি বুঝাইলাম, পরীক্ষায় এগুলোই মারবে। হুম, হুম, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনি বলেন, আপনি বলেন ক্লাসটা কেমন লাগলো বলেন, আগে বলেন ক্লাসটা কেমন লাগছে, আগে সেটা বলতে হইব। আপনার ক্লাসটা কেমন লাগলো আগে সেটা বলেন। আজকের ক্লাসটা কেমন লাগলো সেটাই বলেন আগে। আজকের ক্লাসটা আপনার কেমন লাগলো সেটাই বলেন।
ঠিক আছে? আচ্ছা।